প্রতি মাসেই যে কমবে এবং ধারণা করাটাও আবার ভুল। হয়তো 2 মাস 3 মাস কমবে, আবার 1 মাস বাড়বে, এটাই স্বাভাবিক। ব্যালেন্স অফ পেমেন্টে আমরা এখন সারপ্লাস, কারেন্ট অ্যাকাউন্টের সারপ্লাস, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সারপ্লাস, ওভারঅল ব্যালেন্সের সারপ্লাস, তিনটাতেই নেগেটিভ ছিলাম আমরা এক সময়। এগুলো তো হয়েছে, টার্ন অ্যারাউন্ড তো আমরা দেখতে পাচ্ছি। যদি বলে যে বাংলাদেশে কি কোনো ক্রাইসিস আছে, না কোনো ক্রাইসিস নাই। আমি কালকে বলছিলাম যে চালের দাম একটু বেশি আছে, ঠিক আছে, উপদেষ্টাকে আমি বলছিলাম ওয়াই নট ব্রিং অ্যানাদার 10 লক্ষ টন চাল নিয়ে আসি না কেন? আমাদের তো ডলারের অভাব নাই, আমরা কেন বাজারকে স্টেবিলাইজ করছি না? 4 লক্ষ টনের কথা বলা হচ্ছে, 4 লক্ষর জায়গায় আমি যদি 10 লক্ষ আনি, অসুবিধাটা কি আমার? আমার বাজারটা যদি 2 টাকা 5 টাকা কমে, সেটা তো আমাকে স্টেবিলিটি দেবে, আমাদের সামর্থ্য আছে সেটা করার। তো এই জিনিসগুলো এখন আমাদের হাতে আছে, আমরা চাইলে আমরা এখানে ইন্টারভেনশন করতে পারবো। আমি মনে করি যে লিকুইডিটি বাজারে চলে আসতেছে এবং সামনের দিকে আসবে। স্টক মার্কেটের যে অবস্থাটার কথা আমরা বলছিলাম, সেটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে। স্টক মার্কেট একটা দাঁড়াবে না, ম্যাক্রো সিচুয়েশন ইমপ্রুভ করলে, বাজারে তারল্য আসলে স্টক মার্কেট একটাই ঘুরে দাঁড়াবে। অলরেডি কি 1000 পয়েন্ট বাড়ে নাই? বেড়েছে। হ্যাঁ, আমার যেটা ধারণা, এটা হয়তো আরও 1000 পয়েন্ট বাড়বে, কিন্তু একটু লিকুইডিটি ইনজেকশনটা একটু র্যাপিড হতে হবে। কিভাবে? আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাস হয়েছে এই বছর, যত ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাস হবে তত নেট ফরেন অ্যাসেট থেকে তত বেশি ইনজেকশন অফ লিকুইডিটি হবে ইনটু দ্য সিস্টেম। সেটা হচ্ছে এখন, আগে তো ছিল না। আগে তো লিকুইডিটি বাংলাদেশ থেকে বাইরে চলে যেত, কারণ আমাদের তো ব্যালেন্স অফ পেমেন্টে হিউজ ডেফিসিট ছিল। আমার যখন $48 বিলিয়ন থেকে 24 বিলিয়নে চলে আসলো, এই যে 24 বিলিয়ন ডলার যে হারিয়ে গেল, এই 24 বিলিয়ন ডলারের ইকুইভ্যালেন্ট 120 দিয়ে গুণ করে দেখেন কত টাকা বাইরে চলে গেছে। দ্যাটস দ্য লস অফ লিকুইডিটি ইন দ্য সিস্টেম। এটাকে তো আমি টাকা ছাপিয়ে দিতে পারবো না, তাহলে তো ব্যালেন্স অফ পেমেন্ট আবার ইনস্টেবিলিটি হবে। আমাকে এটা ব্যালেন্স অফ পেমেন্টের সারপ্লাস দিয়েই এটাকে আবার মেটাতে হবে। এক বছরে তো 24 বিলিয়ন আসবে না, এটা হয়তো 3-4-5 বছর লাগবে, লাগুক, আস্তে আস্তে হয়ে যাবে। এখন যে জিনিসটা হচ্ছে যে লিকুইডিটি যদি আসে, স্টক মার্কেটও জোয়ারের মতো সব নৌকাই উপরে উঠে যাবে। এখানে কিছু আক্ষেপ করার তেমন কিছু থাকবে না হয়তো, আমি আশা করি। ওভারঅল আমি যেটা বলবো যে আমাদের এখনো কাজ করার আছে। ইনফ্লেশন কিছু কমেছে, আরও অনেক কমাতে হবে। কিছু প্রতি মাসেই যে কমবে এবং ধারণা করাটাও আবার ভুল। হয়তো 2 মাস 3 মাস কমবে, আবার 1 মাস বাড়বে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে কোনো কালক্ষেপণের কিছু নাই। আমি এখনও আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিসক্যাল ইয়ারের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের হবে বলে আমি আশাবাদী। যে জিনিসটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে ম্যাক্রোতে, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের যে সমস্যা, অর্থাৎ রেভিনিউ শর্টফল এবং সেটার ফলে যে বরোয়িং রিকোয়ারমেন্ট, সেটাকে তো আমরা ট্যাকেল করতে পারি নাই এখন। এখানে যে জিনিসটা হয়ে যাচ্ছে যে রিফর্ম যদি শুরুও করা হয় আজকে, রেজাল্ট আসবে 3 বছর পরে, আমি সবসময় বলি। তো এই জায়গাটায় রিফর্ম, বহু আন্দোলন দেখলেন, এনবিআরকে নিয়ে কত রকমের ঝামেলা গেল, এটা তো বিশাল ঝামেলা। যাই হোক, আমি বলবো সরকারকে সাধুবাদ অবশ্যই দিব যে দৃঢ় অবস্থানে ছিল, এবং এখন যে ক্ষেত্র তৈরি হয়েছে, এখন একটা ফার্টাইল গ্রাউন্ড ফর রিফর্ম। এখনই দ্রুততার সাথে এই রিফর্মগুলোকে এনবিআর বাস্তবায়ন করতে হবে, কারণ যে প্রতিপক্ষটা ছিল ভিতরের যে এটা গৃহশত্রু, সেটাকে কিন্তু এখন অনেকখানি দমন করা সম্ভব হয়েছে সরকারের পক্ষে। তাদেরকে রেখে এটা করা সম্ভব ছিল না। রেজিস্ট্যান্স ফ্রম উইদিন এনবিআর ইজ হিউজ অ্যান্ড ইটস এ ভেরি স্ট্রং লবি, ভেরি স্ট্রং কানেক্টিভিটি টু হোল পলিটিক্যাল প্রসেস এবং সবার সাথে, কিন্তু এই বিষয়ে আমাদেরকে বুঝতে হবে। তো সেইখানে একটা ভালো অবস্থানে আছে, এখনই রিফর্মটাকে হ্যামার থ্রু করতে হবে, তা না হলে সুযোগ আবার হারিয়ে যেতে হবে।